আশালতা দেবী বড্ড খুঁতখুঁতে, কোনো কিছুতেই ওনার মন ভরে না, সবেতেই কিছু না কিছু খুঁত ধরা চাই। দিনে দিনে যত বয়স বাড়ছে তত ওনার এই রোগ যেন বেড়ে যাচ্ছে। ওনার 2 ছেলে, আর তাদের বিয়েও হয়ে গেছে। বাড়িতে 2 বউ নিয়ে কোনো অশান্তি নেই। ছেলে বউরা আর ওনার স্বামী বিভুরঞ্জনকে নিয়ে বেশ সুখের সংসার আশালতা দেবীর। তবে ওনার একটাই অসুখ, কোনো কিছুতেই ওনার মন ভরে না। আত্মীয় স্বজন সবাই জানে ওনার এই রোগের কথা, তাই ওনারা আলোচনা করেন এই নিয়ে। বলেন, ভাগ্যিস আশাদির ছেলেরা নিজেরা পছন্দ করে বিয়ে করেছে, তা না হলে হয়তো ছেলেদের বিয়েই হতো না। মেয়ে খুঁজতে খুঁজতে ছেলেদের বিয়ে করার ইচ্ছা নষ্ট হয়ে যেত। আশালতা দেবী অবশ্য বৌদের খুঁত ঠিক খুঁজে খুঁজে বের করেছেন। বড় বউ রঞ্জিনীর নাকি নাকটা বড্ড বেশি লম্বা, মুখের সাথে নাকটা বড্ড বেমানান। ওনার আবার কোনো কথা রেখে ঢেকে বলার স্বভাব নয়। যখন যেটা মনে আসে বা দেখেন শোনেন তার গুণাগুণ সাথে সাথেই বিচার করে বসেন। কারোর পিছনে কথা বলা ওনার আবার ধাতে নেই। এই গুণের জন্য অনেকেই ওনাকে খুব একটা ভালো চোখে দেখেন না, অনেকেই আবার ওনাকে এড়িয়ে চলেন। উনি অবশ্য কারোর ভালোটা খুব কমই দেখেন। সবার খুঁত ধরা বা খুঁত খুঁজে দেখাই ওনার মহান কাজ। তার সেই রোগ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ওনার বড় বউ রঞ্জিনীকে যেদিন উনি প্রথম দেখতে যান, সেদিন উনি সবার সামনেই নামধাম জিজ্ঞেস করার আগেই বলে বসেন, আমার বড়বাবু নজর বেশ ভালো বলেই জানতাম, তাই ভাবলাম দেখতে শুনতে বেশ ভালো মেয়েই বাঁচবে। তা বেঁচেছে ভালো, তবে খুব ভালো তা নয়। কিন্তু এই মেয়ের নাকটা দেখছি বড্ড লম্বা, আর ঠিক টিয়া পাখির মতো বেঁকানো, মুখের সাথে বড্ড বেমানান। ওনার কথা শুনে রঞ্জিনী থেকে ওর বাড়ির লোকেরা বেশ অবাক হয়ে যায়। ভাবতেই পারে না এমন কথা কেউ সরাসরি বলতে পারে। আশালতা দেবীর সাথে ওনার স্বামী আর বড় ছেলে অন্বেষণ গিয়েছিল। তারাও খুব অপ্রস্তুতে পড়ে যায়। কিভাবে এই কথাটা চাপা দেবে বুঝতে না পেরে বিভুরঞ্জন বলেন, নাক যেমনই হোক না কেন মুখটা খুব মিষ্টি, আর ঠিক লক্ষ্মী ঠাকুরের মতো সুন্দর দেখতে। ভাগ্যিস এই কথাটা বলেছেন বিভুরঞ্জন, তাই সব আবার স্বাভাবিক হলো, তা না হলে পরিবেশটা বেশ গুমোট হয়ে গিয়েছিল। এমনই হলেন আশালতা দেবী। এই নিয়ে ছেলেরা বা ওনার স্বামী খুব বকাবকি করেন, কিন্তু স্বভাব উনি বদলাতে পারেন না। ছোট ছেলে বিশ্লেষণের পছন্দ করা মেয়ে রিমলিকে যখন দেখতে যাওয়া হবে বলে ঠিক হয়, তখন বাড়ি থেকে পই পই করে ওনাকে শিখিয়ে পড়িয়ে নিয়ে যাওয়া হয়। বলা হয় রিমলিকে দেখে যেন বেফাস কিছু বলে না বসেন। যথাসময় রিমলিদের বাড়িতে আশালতা দেবী আর ওনার স্বামী বিভুরঞ্জন এবং ছোট ছেলে বিশ্লেষণ আর রঞ্জিনী যায় রিমলিকে দেখতে। 2 ছেলের নাম উনি রেখেছেন। রিমলিদের বাড়ি থেকে ওদের আপ্যায়ন করার জন্য রিমলির ছোট কাকা সদর দরজায় দাঁড়িয়ে থাকেন। উনি ওনাদের কাছে ওনার পরিচয় দিয়ে ভিতরে নিয়ে যেতে উদ্যত হন, আর তখনই আশালতা দেবী ওনাকে দেখে বলে বসেন, সর্বনাশ করেছে, আপনার যদি এমন চেহারা হয় তাহলে আপনার ভাইজি কেমন হবে। উনি হয়তো কথাটা ঠিকমতো শুনতে পাননি, অথবা লজ্জায় কথাটা কানে তোলেননি, চুপ করেই ওনাদের বাড়ির ভিতরে নিয়ে যান। আসলে রিমলির কাকা খুব মোটা আর গোলগাল ধরনের, আর গায়ের রংটাও বেশ ময়লা, তাই ওনাকে দেখে আশালতা দেবী ওই কথা বলে বসেন। তবে ওখানে উনি ক্ষান্ত হননি। ওনারা খুব খাতির করে আশালতা দেবীদের ঘরের মধ্যে এনে বসতে দেন এবং প্লেট ভরা নানান মিষ্টি নোনতা খাবার দেন। রসগোল্লার সাইজটা একটু ছোট ছিল, সেটা দেখেই বলে বসেন, এখানে এমন ছোট রসগোল্লা পাওয়া যায়? আমাদের ওখানে এর ডবল সাইজ থেকে রসগোল্লা পাওয়া যায়। রিমলির বাবা আর জেঠিমা ওখানে ছিলেন, ওনারা থতমত খেয়ে যান। রিমলির বাবা হাত কচলাতে কচলাতে বলেন, আসলে আজ না বড় সাইজের রসগোল্লা পাওয়া যায়নি, তাই। বিভুরঞ্জন আর বিশ্লেষণ কটমট করে আশালতার দিকে তাকান। এরপর চায়ের ট্রে হাতে রিমলি ঘরের মধ্যে ঢোকে। রিমলিকেও এই প্রথম দেখেন আশালতা দেবী। ওকে দেখেই বলে বসেন, আমার এমন সুন্দর লম্বা ফর্সা ছেলের পাশে গায়ের রং চাপা মেয়েকে মানাবে? কি রে ছোট বাবু, তুই কেমন মেয়ে পছন্দ করলি? বিশ্লেষণ বলে, মা চুপ করো। ওর কথা শেষ হতে না হতেই রিমলি চায়ের ট্রেটা টেবিলের উপর টকাস করে রেখে আশালতার দিকে তাকিয়ে বিশ্লেষণকে উদ্দেশ্য করে বলে, তোমার মায়ের যে মাথা খারাপ, আগে বলনি তো? এমন পাগল বাড়িতে আমি কি করে থাকবো?
অনেক কষ্টে সেদিন দুজনকে সামলানো হয় এবং বিয়ের দিনক্ষণ ঠিক হয়। তবে সেদিন থেকেই আশালতা দেবী রিমলির শত্রু হয়ে যান। তবে আশালতা দেবীর তেমন কোনো তাপ উত্তাপ নেই। রিমলি মনে মনে ভাবে, একবার ওই বাড়িতে যাই, তোমার স্বভাব বদলে তবে ছাড়ব। অন্য শাশুড়িদের মতো আশালতা দেবী কিন্তু বউদের পিছনে লাগা পছন্দ করতেন না, তবে তাদের কাজের সমালোচনা করতেও ছাড়তেন না। এই যেমন ছোট বউ সেদিন অনেক সবজি দিয়ে খুব সুন্দর করে মুগ ডাল রান্না করে, সবাই ডাল খেয়ে খুব প্রশংসা করছে। এমনিতে আশালতা দেবী ছাড়া সবাই এই দুই বউয়ের হাতের রান্নার প্রশংসা করে। একটুখানি ডাল দিয়ে ভাত মেখে মুখে দিয়েই বলে বসেন, এটা একটা ডাল হয়েছে, নুনে পোড়া, আমার জিভটা পুড়ে গেল। বিভুরঞ্জন বলেন, কি বলছো গো গিন্নি, কত দিন বাদে এমন স্বাদের ডাল খেলাম, ঠিক আমার মায়ের হাতের মতো রান্না হয়েছে। রিমলি রঞ্জিনীর মতো চুপচাপ থাকতে পারে না, সঙ্গে সঙ্গে ডালের বাটিটা ওনার কাছ থেকে নিয়ে তার মধ্যে এক থাবা চিনি মিশিয়ে ওনার কাছে দিয়ে বলে, দেখুন এবার ঠিক হলো কিনা। আরও একদিন আশালতা দেবীর বাপের বাড়ি থেকে ওনার ভাই আর ভাইয়ের বউ এসেছেন ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে। রিমলি আর রঞ্জিনী ওনাদের খুব যত্ন খাতির করে খাওয়ায়। ওনারা রান্নার খুব প্রশংসা করেন। আশালতা দেবী ঝট করে বলে বসেন, আসলে তোরা তো রান্নার লোকের হাতে রান্না খাস, তাই তোদের এই রান্না ভালো লেগেছে। দুই বউয়ের হাতে রান্না মুখে দেবার মতো নয়। তখন রিমলি অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছিল। ওনারা চলে যাবার পর রিমলি ঘোষণা করে, আজ বিকাল আর কাল সকালের রান্না মা করবেন। আমরা দুজনে দাঁড়িয়ে থেকে ওনার কাছ থেকে রান্না শিখব, কারণ প্রতিদিন ওনার অভুক্ত থাকাটা আমাদের কাছে খুবই কষ্টকর। আশালতা দেবী পড়ে যান মহা ফাপড়ে। বুঝতে পারেন ছোট বউয়ের কাছে পেরে ওঠা যাবে না, তাই কিন্তু কিন্তু করতে থাকেন। অবশ্য ওনাকে রান্না করতে দেওয়া হয়নি, ভয় দেখানো হয়েছিল যাতে উনি এমন কথা আর না বলেন। কোনো জিনিস মানে জামা কাপড় বা গয়নাগাটি যদি ওনার স্বামী বা অন্য কেউ দেয়, তাহলে সেটাকে অন্তত পক্ষে 2 থেকে 4 বার ফেরত পাঠাবেনই। প্রতিবারই একটা না একটা খুঁত ধরে সেটা চেঞ্জ করাবেন। শেষেরটাও যে খুব একটা মনোমতো হয় তাও নয়। এত কিছু করবেন, তবু নিজে গিয়ে কিনে আনবেন না, তাই ওনার জিনিস কিনতে কেউই রাজি হয় না। রিমলির কাছে উনি জব্দ। যে কোনো জিনিস কিনে এনেই আগে তার দামটা বেশি বলবে, পরে বলবে, দেখো তোমার পছন্দ হলো কিনা। আমার তো মনে ধরলই না, তবে ফেরত আর দেব না। অন্য কারোর নাম করে বলে, ভাবছি তোমার পছন্দ না হলে তাকেই দিয়ে দেব। সেদিন একজোড়া হাওয়াই চটি এনে ওনার সামনে রেখে রিমলি বলে, দেখো কত দাম নিল, 200 টাকা। তাও আমার মনের মতো হলো না, ভাবছি এটা তোমাকে না দিয়ে আমার মাকে দিয়ে দেব। আমার মা আবার এমন রংটা পছন্দ করে, আর কম দামে জিনিস পরতেও অপছন্দ করে না। ওনার আবার এই হাওয়াই চটি জোড়া খুব পছন্দ হয়েছে, তার উপর দামটাও বেশ। এর খুঁত ধরতে পারছে না, পাছে রিমলি ওর মাকে দিয়ে দেয়। এই ভেবে বলেন, না রে ছোট বউ, খুব সুন্দর হয়েছে চটি জোড়া, এটা আমি পরব, কাউকে দিতে হবে না। রিমলি আর রঞ্জিনী আড়ালে হেসে মরে। রঞ্জিনী বলে, সত্যি ছোট, তুই পারিসও বটে। রিমলি বলে, কেমন জব্দ করলাম বলো? ওই চটি জোড়ার দাম কত জানো? মাত্র 50 টাকা। কেমন বোকা দেখো, আমি 500 টাকা বললে উনি বিশ্বাস করে যেতেন। উনি শুধু বোকা তা নয়, হিংসুটেও বটে। ঠিক করেছি, এবার থেকে এমন ভাবেই ওনার খুঁতখুতানি বন্ধ করব। আশালতা দেবী রিমলির কাছে খুব জব্দ, ওর কাজে কোনো খুঁত ধরতে পারেন না। রঞ্জিনীর কাজেও যদি কোনো খুঁত ধরেন, তাহলে রিমলি রুখে দাঁড়িয়ে ওনাকে ক্ষান্ত করে। এই খুঁতখুতানি সবারই ধরেন, তবে ভেবেচিন্তেই ধরেন। কাছে যদি ছোট বউ থাকে, তাহলে খুব একটা সুবিধা করতে পারেন না বলেই ইচ্ছা না থাকলেও প্রশংসা করে ফেলেন। রিমলি বুঝে গেছে, ওনাকে শুধরাতে গেলে ওর প্রতিটা খুঁতখুতানির বিপরীতে গিয়ে কথা বলতে হবে, আর এমনটা বারবার করলে তবেই উনি ঠিক একসময় ক্লান্ত হয়ে থেমে যাবেন। এমনটা চলতেই থাকে, আর রিমলি ঠিক বিপরীত কথা বলে ওনাকে থামিয়ে দেয়। যদি সত্যি সত্যি খুঁত থাকে, তবুও বিপরীত কথা বলতে হয় রিমলিকে। খুব খারাপ লাগে, তবুও বলতে হয়। বাড়িতে কেউ এলে বা ওনাকে নিয়ে কারোর বাড়িতে গেলে সবাই বেশ চিন্তায় থাকে, এই বুঝি কিছু বলে ফেললেন এই ভয়ে। একদিন পাড়ার এক ভদ্র মহিলা রূপা কাকিমা এসেছেন মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে। উনি এসেই আরম্ভ করে দেন
ওনার ভাবি জামাইয়ের প্রশংসা। আবার মোবাইল থেকে জামাইয়ের ছবিও দেখান আশালতা দেবীকে। উনি ছবি দেখেই বলেন, বাহ, বেশ সুন্দর জামাই হয়েছে তো, তোমার মেয়ের সাথে খুব ভালো মানাবে। বলেই রিমলির দিকে তাকিয়ে বলেন, যেন রাত জোটক, দেখবে খুব সুখী হবে তোমার মেয়ে, তাই না ছোট বউ? রিমলি মনে মনে খুব শান্তি পায়। যাক বাবা, উনি কিছুটা হলেও বদলেছেন। রিমলি ঘাড় নেড়ে হ্যাঁ বলেই রূপা কাকিমার জন্য জল মিষ্টি আনতে রান্নাঘরের দিকে পা বাড়ায়। আর তখনই শুনতে পায় আশালতা দেবী বলছেন, তবে তোমার মেয়ের থেকে মনে হয় খুব একটা লম্বা হবে না, এটা একটু দেখে নিতে পারলে না? বউ লম্বা আর বর বেটে হলে খুব বৃষ্টি লাগে কিন্তু। রিমলির মনে দুঃখ থেকেই গেল, ওর শাশুড়ি মায়ের স্বভাব কিছুতেই বদলাতে পারল না বলে। তবে আশা কিন্তু ছাড়েনি।